নমস্কার, দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে স্বাগত। আমরা যখন এই অনুষ্ঠানে ঢুকছি, অর্থাৎ রাত্রি প্রায় 10:30, তখন মোটামুটি যা ছবি, আমাদের পশ্চিমবঙ্গে কোনো বড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই রামনবমী উঠতে যাওয়া সম্ভব হয়েছে। যদিও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও প্ররোচনা ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সচেতনতার সঙ্গে সমস্ত প্ররোচনা এড়িয়ে গিয়েছেন। এমনকি বহু জায়গায় যারা রামনবমীর শোভাযাত্রার অংশ নিয়েছেন, আমি আবারও বলছি, দু একটা ব্যতিক্রমী জায়গা ছাড়া তারা অপ্রয়োজনীয় উন্মাদনাকে পরিহার করেছেন। সম্ভবত লাগাতার যে প্রচার বিভিন্ন মহল থেকে গত কয়েকদিন ধরে চলেছে, যারা পাড়ায় পাড়ায় রামনবমীর আয়োজন করছিলেন, তাদের উপরেও হয়তো একটা মানসিক একটা প্রভাব এই প্রচারের পড়তে শুরু করেছিল। কারণ একটা জিনিস মনে রাখবেন, যে যারা রাজনৈতিক উদ্দেশ্যে, সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে ব্যবহার করতে চায়, মূল মস্তিষ্ক কিন্তু সংখ্যায় কম। আবেগে পড়ে যে সমস্ত মানুষ আসেন, আবেগের জোয়ারে গা ভাসিয়ে দেন, চেষ্টা চলে তাদেরকে ব্যবহার করবার বোরের দাবা হিসেবে কাজে লাগানো। আপাতভাবে সেই চেষ্টা আজকে থমকে গিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি যে বলছিলাম যে কোথাও কোথাও চেষ্টা চলছিল, আমি নির্দিষ্ট উদাহরণ দিলে হয়তো আপনাদের কাছে পরিষ্কার হবে। যেমন রিসরায় একটি জায়গায় সংখ্যালঘুদের ধর্মীয় স্থানের সামনে দিয়ে এবারও শোভাযাত্রা নিয়ে যাওয়া হয়েছে, এবং এই জায়গাটিতে গতবার অপ্রীতিকর সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং যার ফলে প্রায় 3 দিন ধরে গোটা এলাকা জুড়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল। আমার কাছে এটা পরিষ্কার হয় না যে দেউচা পাচামিতে যখন মানবাধিকার কর্মীরা ঢুকতে যান বা ট্রেড ইউনিয়ন কর্মীরা পৌঁছতে যান, তখন প্রশাসনের তৎপরতা থাকে এই উদ্যোগগুলোকে আটকে দেওয়ার জন্য। প্রায় দেখবার মতো সামরিক তৎপরতায় সেগুলোকে ব্লক করা হয়। অথচ যেখানে গণ্ডগোল হওয়ার একটা ইতিহাস রয়েছে, প্রিসিডেন্স রয়েছে, সেখান দিয়ে এই ধরনের শোভাযাত্রার রুট অনুমোদন করবার ব্যাপারে, আটকানোর ব্যাপারে প্রশাসনের দিক থেকে কিন্তু আমরা সেই তৎপরতাটা আশ্চর্যজনকভাবে দেখি না। কারণ শোভাযাত্রা করবার জন্য অজস্র রাস্তা রয়েছে। সংখ্যালঘুদের ধর্মস্থানের সামনে দিয়েই নিয়ে যেতে হবে এরকম কোনো বিধান কোথাও নেই, কোনো ধর্মেই নেই, আমাদের হিন্দু ধর্মেও নেই। যাই হোক, তবু এই চেষ্টা, যেটা ইমিডিয়েট প্রভোকেশনের যে চেষ্টাটার একটা আশঙ্কা বিভিন্ন মহল থেকে করা হয়েছিল, সেটা আপাতভাবে সম্ভব হয়নি। বহু জায়গায় সংখ্যালঘু মানুষ দেখছিলাম, সম্প্রদায়ের মানুষ, তারা এগিয়ে এসে যারা রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন তাদের হাতে জল তুলে দিচ্ছেন। কোথাও কোথাও দেখলাম পুষ্পবৃষ্টি হচ্ছে। অর্থাৎ একটা উদ্বেগ কাটানোর মতো ছবি বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে, এবং এটা অবশ্যই প্রচণ্ডভাবে ইতিবাচক। কিন্তু পাশাপাশি একটা জিনিসও পরিষ্কার, যে আমাদের রাজ্যের শাসক দল বিশেষ করে তারা চেষ্টা করেছেন রামনবমীর যেই উদ্যোগ, সেই উদ্যোগটাকে কার্যত ছিনতাই করে নিয়ে নিজেরা রামনবমীর বড় সংগঠক হিসেবে নিজেদের প্রতিপন্ন করা। উদ্দেশ্য ছিল একটাই, এটা বুঝতে গেলে খুব গভীর কোনো রাজনৈতিক বোধের দরকার হয় না, যে যাতে এই রামনবমীকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী এবং তার কোম্পানি, তারা যেটা চেষ্টা করছিলেন যে হিন্দুদের একটা সেন্টিমেন্টকে নিজেদের পক্ষে হাওয়াতে তুলে আনার, সেটার সঙ্গে কনফ্রন্টেশনে না গিয়ে তারা আপাত রাজনৈতিক চাতুরির পরিচয় দিয়ে নিজেরাই রামনবমী করতে নেমে পড়েছেন। এমনকি ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সময় যে বীরভূমের সাংসদ শতাব্দীকে খুঁজে পাওয়া যায়নি, তিনি নাকি অসুস্থ ছিলেন, তাকে অবধি দেখা গেছে নিজের নির্বাচনী কেন্দ্রে পরম বিক্রমে রামনবমীর মিছিলে সামিল হতে। আমি যে বলেছি এটা আপাত কৌশল, এটা এই কারণে বলেছি
যে আসলে যদি একটু তলিয়ে ভেবে দেখেন, সেটা হচ্ছে যে নির্বাচনী আশু লড়াইয়ের ক্ষেত্রে শুভেন্দুরা যে মাইলেজটা বার করবার চেষ্টা করছিলেন, সেটা হয়তো এটাকে কিছুটা ধাক্কা খেয়েছে। কিন্তু সংঘ পরিবার এবং আরএসএসের যে এজেন্ডা, অর্থাৎ হিন্দুত্বের একটা হাওয়া, এটাকে ছড়িয়ে দেয়া এবং যে হিন্দুত্ববাদী মডেলটা গোবর্ধনের মডেল, আমাদের বাংলার হিন্দুত্ববাদী মডেল নয়, সেটা কিন্তু একদিক থেকে সাফল্য পেয়েছে। যে যারা বিরোধিতা করছিলেন, যাদের নেত্রী জয় শ্রীরাম শুনলে গাড়ির থেকে নেমে গিয়ে তারা করছিলেন, আজকে তাদের দলের সমর্থকদের রামনবমী করতে এবং জয় শ্রীরাম করতে তারা রাস্তায় নামিয়ে দিতে সক্ষম হয়েছেন। এটা আগামী দিনে আরএসএস বাংলা এবং বাঙালির মস্তিষ্কের দখল নেওয়ার যে লড়াই চালাচ্ছে, সংঘ পরিবার যে লড়াই চালাচ্ছে, কার্যত তার পক্ষে গিয়েছে। সুতরাং দীর্ঘমেয়াদী প্রেক্ষিতে দেখলে আমি বলবো আজকের যে সাফল্য, সেটা আপাত সাফল্য। আগামী দিনে যদি মতাদর্শগত লড়াই আরও অনেক শক্তিশালীভাবে সংগঠিত না করা যায় এই রামনবমী সংস্কৃতির বিরুদ্ধে, তাহলে কিন্তু বিপদ অনিবার্য। আমি একটা কথা খুব পরিষ্কার বলতে চাই যে কেউ যদি মনে করেন যে তিনি রামনাম করবেন, ইভেন রামনবমীতেও শোভাযাত্রা করবেন, সেটা তার সাংবিধানিক রাইট, ধর্মীয় আচরণের অধিকার আমাদের সংবিধান দিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আজকে দিলীপ ঘোষ যখন বলেন, অথবা বিভিন্ন জায়গায় সেজো মেজো কুচো অনেকেই বলেছেন, তারা বলেছেন যে রামের বিরোধিতা করা মানে ভারত রাষ্ট্রের বিরোধিতা করা। আমাদের এই জায়গাটাতে খুব নির্দিষ্টভাবে বিরোধিতা আছে, যে কারণে আমরা বলছিলাম যে পাল্টা ন্যারেশন তৈরি করতে হবে, না হলে পারে মননের জগতে, বুদ্ধিবৃত্তির জগতে বিপদ আছে। আমি মনে করি এই যে রামের বিরোধিতা করা মানে ভারত রাষ্ট্রের বিরোধিতা করা, এটা ফ্যাসিবাদী কণ্ঠস্বর। যদি এই কণ্ঠস্বরকে আমরা আজকে চ্যালেঞ্জ না করি, আগামী দিনে এই বাংলার বুকেও এই কণ্ঠস্বর আরও জোরালো হবে। আমরা হয়তো অনেকে খোঁজ রাখি না যে উত্তরপ্রদেশের বহু জায়গায় শম্ভুক মুনির মন্দির রয়েছে, সেখানে আজও প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বলে, অজস্র মানুষ সেখানে পুজো দিতে আসেন। কে এই শম্ভুক মুনি? শম্ভুক মুনি হচ্ছেন ত্রেতা যুগের একজন শূদ্র সাধক, নিম্নবর্ণের সাধক, যিনি তপস্যা করছিলেন, তার অন্য কোনো অপরাধ ছিল না। সেই অপরাধে রামচন্দ্র তাকে হত্যা করেন, কারণ শূদ্রের আমাদের মনুস্মৃতির বিধান অনুযায়ী তপস্যা করবার, শাস্ত্রচর্চা করবার অধিকার নেই। এই অপরাধে যে কেউ রামায়ণ খুলে দেখে নিতে পারেন কেন শম্ভুক মুনিকে রামচন্দ্র হত্যা করেছিলেন। এখন দেখুন, এই যারা শম্ভুক মুনির, যারা শূদ্র, যারা দলিত, তারা যদি এই পুরো বৃত্তান্ত জানতে পারেন, আখ্যান জানতে পারেন, এবং তারা যদি বলেন যে না, আমরা রামচন্দ্রকে আপনাদের বলে দেওয়া মতো যুগাবতার বলতে মানতে রাজি না, তাহলে পরে সেটা রাষ্ট্রবিরোধিতা। দক্ষিণ ভারতে বহু জায়গা আছে যেখানে রাবণকে পুজো করা হয়, এবং রাবণ হিন্দু যে মিথোলজি এবং সে অর্থে যে হিন্দুত্বের যে ধারণা ব্যাপক, রাবণ তো তার বাইরে নন। রাবণের মতো বড় শিবভক্ত কে আছে? আনপারালাল। আপনারা রাবণের যে তৈরি করা শুভস্তোত্র, সেটা তো শুনেছেন, তাণ্ডব নৃত্যে যেটা, যে জটাটবি গলজ্জল প্রবাহ পাবিত স্থলে, এ তো রাবণের করা শিবস্তোত্র। এখন কেউ থাকতেই পারেন যিনি, রামচন্দ্র তো আর মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে যাননি, রামচন্দ্র যুদ্ধ ছিল রাবণের সঙ্গে। এখন দক্ষিণ ভারতের আমাদের কোনো সহনাগরিক, কোনো আমাদের দক্ষিণ প্রান্তের কোনো মানুষ, কোনো সম্প্রদায় যারা রাবণকে পুজো করে, তারা যদি মনে করে যে না, আমরা রামচন্দ্রকে মানব না, সেটা রাষ্ট্রদ্রোহিতা। এইটা হচ্ছে ফ্যাসিবাদের কণ্ঠস্বর। রামচরিতমানস লিখেছেন তুলসীদাস। লোকায়ত মানুষের কাছে সবথেকে বেশি অথেন্টিক যেটা রামায়ণের কাহিনী, তিনি প্রথম মানুষের বোধগম্য ভাষায় রামরাজ্যের বর্ণনা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন গোবলয়ে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন তখনকার যে সমাজচিত্র, যেটা তার কাছে রামরাজ্য, যে ঢোল গাওয়ার
পশু শূদ্র নারী সকল তারণ অধিকারী। অর্থাৎ এই যারা অশিক্ষিত, শূদ্র, পশু এবং নারী, তাদেরকে তাড়না করবার অধিকার রয়েছে। একটা আজকের আধুনিক বিচারে সম্পূর্ণ বৈষম্যের দর্শন। কিন্তু রামচরিতমানসে তো তুলসীদাস বলছেন এটাই রামরাজ্য। এখন কেউ যদি এই কারণে বলতে চান যে না, আমরা যুগবতার রামচন্দ্রকে মানছি না, আপনি বলেছিলেন যে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, কেউ যদি পরপুরুষের সংস্পর্শে আসে কোনো নারী, সেই নারী হচ্ছে কুকুরের চেটে দেয়া ঘিয়ের মতো, সুতরাং সেটা আমি তোমাকে ফেরত নিতে পারছি না। কেউ যদি বলেন যে এটা রামচন্দ্রের চূড়ান্ত অমানবিক একটা কথা, তাহলে সে রাষ্ট্রবিরোধী। সবাইকে জয় শ্রীরাম বলতে হবে, এই দাবিটা হচ্ছে কার্যত ফ্যাসিবাদের কণ্ঠস্বর। এবং এই দাবিকে রামনবমী করে কপালে লাল ফোঁটা কেটে বিজেপি বা সংঘ পরিবারের কার্বন কপি করে রাস্তায় রামনবমীর মিছিল বার করে এটাকে আটকানো যাবে না। এই দর্শনকে যদি আটকাতে হয়, তাহলে মূল ভিত্তিটাকে চ্যালেঞ্জ করতে হবে, যেখানে সম্মুখদের শাস্ত্রচর্চার অধিকার চাই নীতিগতভাবে এবং দর্শনগতভাবে, যেখানে একলব্যদের নিষাদ পুত্র হিসেবে বুড়ো আঙুল কেটে নেওয়া যাবে না, যেখানে বলতে হবে এই ভারতবর্ষে রামচন্দ্রের অনুগামীরা থাকতেই পারেন, কিন্তু যদি আমার দক্ষিণ দেশের কোনো ভাই তিনি রাবণের অনুগামী হন, তারও এই স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ভারতবর্ষের সমান অধিকার আছে। রামচন্দ্রের বিরোধিতা করা মানে রাষ্ট্রের বিরোধিতা করা নয়, বরঞ্চ সেটা অনেক এগিয়ে থাকা দর্শন হতে পারে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমি ঘুরে ফিরে এই যে বর্ণপীড়ন, বর্ণ নিপীড়ন, তার বিরুদ্ধে জোর দিচ্ছি রামচন্দ্রের আলোচনা করতে গিয়ে। তার একটা কারণ আছে, খুব বড় বিষয়ের একটা অবতারণা, কিন্তু আমি খুব ছোট করে বলতে চাইছি মূল জায়গাটা কোথায়, কেন এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ। আপনারা যদি খেয়াল করে দেখবেন যে ডেসপাইট অফ দ্য রিজার্ভেশন সিস্টেম এবং কোটা, এখন পর্যন্ত আমাদের আইএএস, আইপিএস, জুডিশিয়ারি, যত ক্রিমি লেয়ার অফ দ্য সোসাইটি রয়েছে, যাদের হাতে রাষ্ট্র পরিচালনার মূল ক্ষমতা, সেটা সকলটাই প্রায় উচ্চবর্ণের অধিকারে। এবং আরএসএসের জন্ম যখন হয়েছে সেটা হচ্ছে 1925, আর তার আগে কি ঘটেছে? তার আগে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, একটা বিদেশে, একটা দেশে। আমাদের ভারতবর্ষের কাছে এশিয়া মহাদেশ, ইউরোশীয় মধ্যে যে অংশটা ছিল রাশিয়া, সেই রাশিয়াতে 1917 সালে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ওখানকার সাম্যবাদী বিপ্লব ঘটেছিল এবং তার ধারণা ছড়িয়ে পড়েছিল পৃথিবীর প্রান্তে প্রান্তে। এবং আমাদের তো কার্যত ঘরের কাছে রাশিয়া। আমাদের এখান থেকে বিবেকানন্দের ছোট ভাই তিনি পায়ে হেঁটে রাশিয়া পৌঁছে গেছিলেন ওখানকার কমিউনিস্ট নেতাদের সঙ্গে দেখা করবার জন্য। আর একটা ঘটনা ঘটেছিল যে শ্রমিকরা শ্রেণীগতভাবে তারা ঐক্যবদ্ধ হচ্ছিল। নতুন কলকারখানা তার আগে প্রায় 4 দশক ধরে গড়ে উঠছিল এই ঔপনিবেশিক ভারতে, এবং সেখানে শ্রমিকরা সংগঠিত হচ্ছিল জাতপাত নির্বিশেষে। 1920 সালে প্রথম সংগঠিত সারা ভারত ট্রেড ইউনিয়ন গড়ে ওঠে মুম্বাইতে, যে মুম্বাইয়ের নাগপুরে আরএসএসের হেডকোয়ার্টার, AITUC। এবং এই ট্রেড ইউনিয়ন গড়ে ওঠা এবং সাম্যবাদী দর্শনের ধারণা ছড়াতে শুরু করা, আমাদের সমাজের রক্ষণশীল ব্রাহ্মণ্যবাদীরা তাতে বিপদ গুনেছিল। কারণ মানুষের কনসেন্ট যদি না থাকে, যদি আপনার মাথায় এইটা না থাকে যে এই বর্ণ কাঠামোটা আমাদের ধর্মাচরণের অঙ্গ, তাহলে পরে একদিন না একদিন আপনি এই কাঠামোটাকে প্রশ্ন করবেন। সেদিনকে আর একটা আম্বেদকার থাকবে না, বহু আম্বেদকার উঠে আসবে। এই বিপদটা এরা বুঝেছিল বলেই তারা অনেক বেশি যত্নশীল ছিল হিন্দু সমাজটাকে সংগঠিত করবার, এবং সেটা বর্ণ কাঠামোর পক্ষে দাঁড়িয়ে। গান্ধীজি একটা নরম বর্ণপ্রথা বিরোধী অবস্থান যদিও ছিল,
তিনি হরিজনদের আপলিফমেন্টের কথা বলেছিলেন, কিন্তু তিনি বর্ণ কাঠামোর বিপক্ষে দাঁড়াননি। কিন্তু এই কট্টর যারা হিন্দুবাদী, যারা এই বর্ণ কাঠামোটার পক্ষে ছিল, যে উদ্বৃত্ত যেটা শ্রমজীবী জনতা তৈরি করবে, সেটার উপর উচ্চ বর্ণের মানুষের যে অধিকার, সেই অধিকারটা যাতে ন্যাচারাল অধিকার বলে মনে হয়, স্বাভাবিক বলে মনে হয়, সেটা যাতে প্রশ্নের মুখে না পড়ে, সেই জন্য তারা বিশদে একটা পরিকল্পনা তৈরি করে যে এই হিন্দু কাঠামোটাকে রক্ষা করবার জন্য। এবং এইটা করতে গিয়ে তারা অবধারিতভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে জড়িয়ে গিয়েছিল লেজুর বৃত্তি করবার ক্ষেত্রে। ওদের যে গডফাদার, যিনি 60 টাকা করে ব্রিটিশদের কাছ থেকে মাসোহারা পেতেন, সেটা এমনি এমনি নয়। এই যে লিগাসি যখন চ্যালেঞ্জের মুখে পড়ছে, যখন মানুষের সমান অধিকারের কথা উঠে আসছে, যখন কারখানা শ্রমিকরা প্রশ্ন করছেন যে ব্রাহ্মণ শ্রমিকদের জন্য আলাদা জলখাবার হাঁড়ি আর দলিত শ্রমিকদের জন্য আলাদা জলখাবার জ্বালা, এটা কেন থাকবে? যখন ট্রেড ইউনিয়ন ইমার্জ আউট করছে, সেখানে আলাদা করে তো ব্রাহ্মণদের ট্রেড ইউনিয়ন, কায়স্থদের ট্রেড ইউনিয়ন হচ্ছে না। লাল ঝান্ডার যে ট্রেড ইউনিয়ন ওখানে হয়েছিল, গিরনি কামগার ইউনিয়ন লাল ঝান্ডা, সব থেকে বড় সুতাকল শ্রমিকদের ইউনিয়ন, সেখানে তারা একটা নতুন সংস্কৃতি তুলে আনছে, যেটা বর্ণ ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করছে, ঔপনিবেশিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার পাশাপাশি। ওরা ভয় পেয়ে গেছিল, ভয় পেয়ে গিয়েছিল বলেই রক্ষণশীল গোড়া সামন্ততান্ত্রিক মানসিকতার সমস্ত যারা রয়েছেন, তারা সেদিন এই আরএসএস তৈরি করতে পেরেছিলেন, এবং এই আরএসএসের নেতৃত্বে ছিলেন চিৎপাবন ব্রাহ্মণরা। এটাই ইতিহাস। কারণ এরা যেটাকে বেদবাক্য বাইবেল বলে মনে করেন, ওদের বাইবেল যেটা গীতা, ভাগবত গীতা, এই ভাগবত গীতা প্রক্ষিপ্ত, এটা আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে। মহাভারতের অংশ ওটা ছিল না, কিন্তু সেখানে শ্রীকৃষ্ণকে দিয়ে বলাতে হয়েছে যে চতুর্বর্ণ মহাসৃষ্ট গুণকর্ম বিভাগস, কারণ চতুর্বর্ণ প্রথা সেখানে চ্যালেঞ্জের মুখে পড়ছিল বলেই এটা শ্রীকৃষ্ণকে দিয়ে বলাতে হয়েছিল। আর একটা কথা বলা হয়েছিল যে কর্মণ্যে বাধিকরাস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ শ্রমজীবী জনতা যে শ্রম উৎপাদন করবে তার উপরে দখল তার থাকবে না, সেই যে সামাজিক উদ্বৃত্ত তার দখল উচ্চবর্ণ অর্থাৎ ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের সিন্ডিকেটের থাকবে। এই যে থিওলজিক্যাল লিগাসি, আজও যে লিগাসি বয়ে এসে আমাদের ভারতবর্ষের একটা বড় অংশ এখনও দেখবেন উচ্চবর্ণের হাতে সম্পদের ডিস্ট্রিবিউশন, এবং 60-এর দশক 70-এর দশকের যে ভূমি সংস্কার আইন এবং বামপন্থীদের আন্দোলন, উত্তাল আন্দোলন, সেই আন্দোলনের ধাক্কায় জমির মালিকানা উচ্চবর্ণের হাত থেকে স্লিপ আউট করে ডমিন্যান্ট কাস্ট বা ইন্টারমিডিয়ারি কাস্টের হাতে অনেকটা গেছে, যারা মাঝারি পদমর্যাদায়। তার আগে জমি জমার মালিকানারও প্রায় পুরোটা ছিল উচ্চবর্ণের হাতে। তো এই জায়গা থেকে 1925-এ আরএসএসের জন্ম, যার আগে 1920-তে তৈরি হয়েছে এআইটিইউসি, 1917-এ রুশ বিপ্লব, এবং 1925-এ আরএসএসের পাশাপাশি তৈরি হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই। সুতরাং এই জায়গা থেকে যদি দর্শনটাকে না বোঝা যায়, তাহলে আপনি রামচন্দ্রের সম্মুখ হত্যার যে বৃত্তান্ত তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন না। রামচন্দ্রকে ওরা বলেন যে রামচন্দ্র প্রয়াগের রাজা গুহকের সঙ্গে গিয়েছিলেন প্রথম যখন বনবাসে যাচ্ছেন। আসল কথাটা হচ্ছে গুহক বর্ণকাঠামোর মধ্যে নয়, গুহক হচ্ছে নিষাদ, এবং যে কারণে রামচন্দ্র নিষাদের সঙ্গে যেতে রাজি ছিলেন, কিন্তু শম্ভুক মুনিকে অ্যালাউ করতে রাজি ছিলেন না। আমি প্রয়াগে গেছিলাম, সেখানে দেখে এসেছি। এবার কুম্ভমেলার আগে ভোট বড় বালাই, ওখানে নিষাদদের একটা বড় কমিউনিটি আছে, যারা সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহে উত্তাল হয়েছিল এবং মুসলিম ভাইদের সঙ্গে হাত মিলিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ করেছিল। তো এবার আমি দেখলাম যোগী ওখানে রাজা হর্ষবর্ধনের প্রয়াগে, ওই প্রয়াগে যে হর্ষবর্ধন দানসাগর করতেন, সেই হর্ষবর্ধনের মূর্তি সরিয়ে ওটা পিছনে পাঠিয়ে নিষাদ পুত্র একলব্যের মূর্তি আগে এনেছে। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে এইটা যে আজকে রামচন্দ্রের উল্টো দিকে দাঁড়িয়ে সম্মুখদের অধিকারের কথা বলতে হবে,
আজকে দ্রোণাচার্যের উল্টো দিকে দাঁড়িয়ে একলব্যের অধিকারের কথা বলতে হবে। না হলে পারে এই মতাদর্শগত লড়াইটা যদি আমরা না লড়ি, আমরা যদি আজও মনে নিই যে ঢোল গাওয়ার শূদ্র নারী সকল তারণ অধিকারী, তাহলে পারে কিন্তু আমরা সংঘ পরিবারের যে পরিকল্পনা সেটাকে রামনবমীর পাল্টা মিছিল বার করে রাম মন্দির যারা তৈরি করছে সেই কারিগরদের দীঘায় জগন্নাথ মন্দির করবার জন্য ডেকে এনে আমরা এই অভ্যুত্থানকে আটকাতে পারবো না। এটা একটা মতাদর্শের লড়াই, এটা লুটেরা কর্পোরেট পুঁজির বিরুদ্ধে শ্রমজীবী মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের অধিকার এবং সম্মান ও মর্যাদা সেটা রক্ষা করবার লড়াই। সুতরাং এই লড়াইটা একটা রাত পাহারা দরকার আছে, কিন্তু সেটা দিয়ে শেষ হয়ে যাবে না, কারণ অন্ধকার রাতটি পেরিয়ে যেতে হলে আরও অনেকগুলো রাত আমাদের পাহারায় থাকতে হবে। দ্য নিউজ কাউন্টার .s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।